Assalamu alaikum. Welcome everyone for this live session on behalf of Rangpur Online School. I am Mollika Khatun, Assistant Teacher in English, Daffodil Residential Model School, Siribandor, Dinajpur. Dear students, how are you? I hope you all are fine and I am also fine. Today I will take a class, so everybody be attentive, and before going to our main lesson I want to show you some things. So everybody look at me. Okay, dear students, here I see a sentence that is Ami bhat khai. I eat rice. Ami bhat khai. I ate rice. And the another sentence, Ami bhat খেলাম. I ate rice. And the another also, আমি ভাত খাবো. I shall eat rice. Dear students, আমরা এখানে দেখলাম তিনটি সেন্টেন্স এবং তিনটি সেন্টেন্স তিনটি সময়ে. তাহলে তোমরা কি সেন্টেন্সগুলো দেখে বুঝতে পারতেছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? Yes, today we are going to discuss about tense. So learning outcome, after completing this lesson you will be able to know the definition of tense and its classification and identification of present indefinite, past indefinite and future indefinite tense. Okay, so dear students, today we are going to discuss about tense and our today's lesson is tense. Our today's lesson is tense. টেন্স টেন্স শব্দটি সাধারণত এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে. ল্যাটিন শব্দ টেম্পাস. ল্যাটিন শব্দ টেম্পাস. টেম্পাস অর্থ হচ্ছে সময়. ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে. আর এই টেন্স অর্থ হচ্ছে কাল বা সময়, অর্থাৎ ভার্বের কাজ সম্পাদন করার সময়কে আমরা কি বলবো? টেন্স বলবো. যেমন আমি তোমাদের দেখালাম যে সেন্টেন্স দেখালাম আমি ভাত খাই. এটি একটি সময় নির্দেশ করতেছে আমি কখন খাই. আমি ভাত খেলাম, আমি কখন খেলাম. আমি ভাত খাবো, আমি কখন খাবো. তাহলে কাজটা আমাদের এক এক সময়ে হচ্ছে, আর এই সময়টাকেই বলা হচ্ছে কি? টেন্স. টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার, অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার প্রাণ. টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ. ওকে, তাহলে টেন্স সম্পর্কে আমরা জানলাম যে টেন্স কি. এখন আমরা শিখব টেন্সের ক্লাসিফিকেশন. তাহলে সাধারণত টেন্সকে কটি ভাগে ভাগ করা গেছে? সাধারণত টেন্স হচ্ছে প্রধানত কত প্রকার? তিন প্রকার. একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার. তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট টেন্স, ফিউচার টেন্স. তাহলে টেন্স প্রধানত তিন প্রকার. একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আরেকটা হচ্ছে পাস্ট টেন্স, আরেকটা হচ্ছে ফিউচার টেন্স. প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট অর্থাৎ বর্তমানকাল, বাংলা হচ্ছে বর্তমানকাল, অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝাবে সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স. আর ফিউচার পাস্ট টেন্স হচ্ছে পাস্ট অর্থ অতীতকাল, অর্থাৎ যে টেন্স দ্বারা অতীতে কোনো কাজ করা বোঝাবে সেটি হচ্ছে পাস্ট টেন্স. আর ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কাজ করা বোঝায় তাহলে সেটি হচ্ছে ফিউচার টেন্স. এখন এই প্রেজেন্ট টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা গেছে? প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা গেছে. একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট. এক নম্বরে তাহলে হচ্ছে কি টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স. তারপরে দুই নম্বরে প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 4 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো এখানে কি লিখছি, প্রেজেন্ট টেন্স আবার হচ্ছে কত প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা গেছে, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা গেছে। একটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। জায়গা সংকুলনের জন্য আমি শুধু প্রেজেন্ট টেন্সের 4টি এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে টেন্স প্রধানত কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্সকে আবার আমরা কয় ভাগে ভাগ করলাম, প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। সব ইনডেফিনিট টেন্সগুলো একসাথে করালে তোমাদের বোঝার খুবই সুবিধা হবে এবং তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে, ঠিক আছে। তাহলে এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি তোমরা টেন্সের ক্লাসিফিকেশন সবাই বুঝতে পেরেছো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝাবে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চিনিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে সাধারণত কি থাকবে, ই, অ, এ ইত্যাদি থাকবে। কোথায় থাকবে, বাংলা ক্রিয়ার শেষে, ক্রিয়া অর্থাৎ কাজ। তাহলে দেখো, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে সাধারণত ই, অ, এ ইত্যাদি চিহ্ন থাকবে, ঠিক আছে। তাহলে এখন আমরা গঠন দেখি। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্লাস অবজেক্ট। কি লিখছি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা জানি যে ভার্বের ফর্ম হচ্ছে 3টি, একটা প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি লিখছি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি তোমাদেরকে কি দেখালাম, আমি ভাত খাবো। কি দেখাচ্ছি, আমি ভাত খাই। দেখো তো এটি কি, আমি ভাত খাই। কাজটি বর্তমানে করা হয়েছে, আমি ভাত খাই। সচরাচর কোনো বর্ণনা বর্তমানের, সেটি হবে প্রেজেন্ট টেন্স। আমি ভাত খাই। দেখো তো বাংলা ক্রিয়া শেষে কি যুক্ত আছে, খাই। খাওয়াটা হচ্ছে এখানে ক্রিয়া অর্থাৎ কাজ। তাহলে আমি ভাত খাই, বাংলা ক্রিয়া শেষে কি যুক্ত আছে, ই যুক্ত আছে। তাহলে এটি বুঝবো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনিবার উপায়ে আমরা জানলাম। এখন গঠনে আসি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা জানি যে সাবজেক্ট হচ্ছে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ কে খায়, আমি খাই, এখানে আমি হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ একটি সেন্টেন্সে মূল কাজ যাকে দিয়ে করা হয় সেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আর খাই কোনো কাজ করা বোঝালে সেটি হবে হচ্ছে ভার্ব। আর ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট।
তাহলে আমরা জানলাম সাবজেক্ট অবজেক্ট কি, তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। তাহলে খাই কি, খাই ভাত, তাহলে এখানে ভাত হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট এবং খাই হচ্ছে ভার্ব। ক্লিয়ার? তাহলে এখন আমরা আমাদের স্ট্রাকচার অনুযায়ী বসাই। তাহলে প্রথমে কি নেব, সাবজেক্ট। সাবজেক্ট কি এখানে আই, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ খাওয়া, খাওয়াটা হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, আই ইট, কি খাই, ভাত খাই, তাহলে ভাত হচ্ছে এখানে অবজেক্ট। ক্লিয়ার? তারপরে দেখো আরেকটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কারণ বোঝাবে, তখন আমরা সেই সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের সাথে এস বা ইএস যুক্ত করব। মনে রাখবে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য কথা, সূর্য পূর্ব দিকে ওঠে, ওঠে, তাহলে ভার্বের শেষে কি যুক্ত আছে, ওঠে, এ, তাহলে এ, ই, অ, এ ইত্যাদি যুক্ত থাকলে আমরা জানি হচ্ছে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সাবজেক্ট কি, দা সান, কি মানে ওঠা, রাইজ, তাহলে দা সান রাইজ। তাহলে আমরা জানি যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কারণ আর ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য হলে আমরা ভার্বের সাথে কি বসাবো, এস বা ইএস বসাবো। তাহলে এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এছাড়া সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বা ইএস। সে স্কুলে যায়, যায়, তাহলে এটা দেখো আমরা বুঝতে পারতেছি এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বসাই স্ট্রাকচার অনুযায়ী, সাবজেক্ট এখানে হি, গো, তাহলে ভার্বের শেষে যখন ও, সি, এস, এক্স ইত্যাদি থাকে তখন আমরা ভার্বের সাথে কি যুক্ত করব, ইএস। হি গোস টু স্কুল, কোথায় যায়, স্কুলে যায়, স্কুল অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমি আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পেরেছো। তাহলে এরপরে দেখো আমরা যাব পাস্ট ইনডিফিনিট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স চিনিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে কি যুক্ত থাকবে, লাম, ল, লেন। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের চিনিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে, লাম, ল, লেন ইত্যাদি যুক্ত থাকবে এবং কাজটি অতীতের কোনো এক সময় ঘটে যাবে, সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন তাহলে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে শিখি। প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা শিখলাম যে আমি ভাত খাই, আর পাস্ট ইনডিফিনিটে শিখবো আমি ভাত খেলাম, অর্থাৎ এখানে বাংলা ক্রিয়া শেষে কি যুক্ত আছে, লাম যুক্ত আছে। তাহলে বুঝবো আমরা এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ কাজটি অতীতে ঘটে যাবে। তাহলে গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে খাওয়া, ইট, ইটের পাস্ট ফর্ম অ্যাট, আই অ্যাট, কি খাই, ভাত খাই, আই অ্যাট রাইস। ক্লিয়ার? তারপরে অ্যানাদার সেন্টেন্স, সে ফুটবল খেললো। তাহলে কাজটি বোঝাই যাচ্ছে যে কাজটি অতীতে ঘটে গেছে। তাহলে সে ফুটবল খেললো, এইমাত্র কিছুক্ষণ আগে কাজটি হয়ে গেল, সে ফুটবল খেললো। তাহলে বাংলা ক্রিয়া শেষে কি আছে, ল যুক্ত আছে। তাহলে গঠন অনুযায়ী হবে সাবজেক্ট এখানে হি, প্লে, প্লে মানে খেলা করা, প্লের পাস্ট ফর্ম প্লেড, হি প্লেড ফুটবল। কি লিখছি, হি প্লেড ফুটবল। তারপর যদি অ্যানাদার সেন্টেন্স থাকে,
আমি একটি চিঠি লিখলাম। তাহলে দেখেই বুঝতে পারতেছো এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে গঠন কি? প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম আই, কি এখানে ভার্ব লেখা, তাহলে আই রাইট, রাইটের পাস্ট ফর্ম রোট, আই রোট আ লেটার। তাহলে ক্লিয়ার? পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা শিখলাম। পাস্ট ইনডিফিনিট টেন্স নিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে লাম, ল, লেন ইত্যাদি চিহ্ন থাকবে এবং গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা এই বাংলাতে যে কোনো সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো যে এটি কোন টেন্সে আছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা আজকে আরেকটি টেন্স শিখবো, সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের চিনিবার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তে থাকবো, বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বেন ইত্যাদি চিহ্ন থাকবে। বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? বে, ব, বেন। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে ভবিষ্যতের কোনো এক সময়ে আমি কাজটি করব, ভবিষ্যতে কাজটি করব, এরকম বোঝালে আমরা বুঝবো সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখো শ্যাল বা উইল, কখন শ্যাল বসাবো আর কখন উইল বসাবো। তাহলে আমরা সাধারণত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি বসাবো? শ্যাল বসাবো, সেকেন্ড পার্সনের সাথে উইল এবং থার্ড পার্সনের সাথেও উইল। ঠিক আছে? তাহলে দেখো সেন্টেন্স, আমি তোমাদের যে সেন্টেন্স প্রথমে দেখাইছিলাম, কি আমি ভাত খাবো, খাবো অর্থাৎ দেখো বাংলা ক্রিয়া শেষে কি যুক্ত আছে? ব, অর্থাৎ ভবিষ্যতে আমি কাউকে বললাম যে আমি ভাত খাবো, ভবিষ্যতে কাজটি করব, এরকম যখন বোঝাবে সেটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে গঠন হচ্ছে এখানে সাবজেক্ট আই, সাহায্যকারী ভার্ব শ্যাল, ভার্ব হচ্ছে ইট, কি খাবো? ভাত খাবো। তাহলে আই শ্যাল ইট রাইস। ক্লিয়ার? তারপরে অ্যানাদার সেন্টেন্স, সে একটি গান গাইবে, সে একটি গান গাইবে। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে কি যুক্ত আছে? বে যুক্ত আছে। তাহলে এটি দেখেই বোঝা যাচ্ছে এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স এবং কাজটি ভবিষ্যতে হবে। তাহলে হি, এর সাথে বসবে উইল, শোনার হি উইল, সে একটি গান গাইবে, হি উইল সিং আ সং। তাহলে এখানে আমরা কি স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব শ্যাল বা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে আজকে আমরা খুব সুন্দর করে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স করলাম তোমাদের বোঝার জন্য, যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো, সেজন্য আমি তোমাদের আজকে শুধু ইনডিফিনিটগুলো আলোচনা করলাম। ঠিক আছে? তোমরা খুব সুন্দর করে লিখে নাও এবং তোমাদের কয়েকটি বাক্য দেব বাংলাতে, সেগুলো তোমরা ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে ঠিক আছে, আশা করি তোমরা লিখে নিয়েছো। এরপর তোমরা বাসার প্র্যাকটিসের জন্য কয়েকটি সেন্টেন্স নাও। ছেলেরা নদীতে মাছ ধরে,
বাংলা বাক্য দেখে তোমরা বুঝতে পারতেছো আজকের এই ক্লাস থেকে যে কিভাবে টেন্স আইডেন্টিফাই করা যায় এবং ট্রান্সলেশন করা যায়। তারপরে তিনি আমাকে একটি বই দিবেন। তারপরে পাখিরা আকাশে উড়ে। পাখিরা আকাশে ওড়ে। চাঁদ আমাদেরকে আলো দেয়। সে একটি অঙ্ক করলো। তাহলে কি লিখছি দেখো, জেলেরা নদীতে মাছ ধরে। তারপর তিনি আমাকে একটি বই দেবেন। 3 নম্বরে পাখিরা আকাশে উড়ে। তারপর চাঁদ আমাদেরকে আলো দেয়। অ্যান্ড ফাইনালি সে একটি অঙ্ক করলো। তাহলে এই সেন্টেন্স বাংলা বাক্যগুলো দেখেই তোমরা অবশ্যই বুঝতে পারতো যে কোনটি কোন টেন্সে আছে। তাহলে তোমরা বাংলা বাক্যগুলো দেখেই আগে আইডেন্টিফাই করবে যে এটি কোন টেন্স, তারপরে সেগুলোকে ট্রান্সলেশন করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে আজকে টেন্সের পার্ট 1 ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। তোমরা তাহলে আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। যারা আজকে আমাদের ক্লাসে যোগদান করেছে তাদের সবাইকে ধন্যবাদ। এবং আজকে আমার ক্লাসটি যারা করেছো তারা আজকের এই SW করে আমাকে কমেন্ট বক্সে পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে? তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকের মতো আমি ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমরা তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিরাপদেই থেকো। আল্লাহ হাফেজ।